ওকে, তো আজকে যে পার্টটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে কি ইন্টেলিজেন্স, কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স। ওকে, তো কনসেপ্ট, নেচার অ্যান্ড সারাউন্ডিং যে সমস্ত বিষয়গুলো আছে ইন্টেলিজেন্সের, ইন্টেলিজেন্স পার্টটা অনেক বড়। তো আমরা যতটুকু পারবো আজকে করার চেষ্টা করব, বিভিন্ন ধরনের থিওরি অ্যান্ড হচ্ছে ডেফিনেশন এবং রিলেটেড ডিফারেন্ট টাইপসের কন্টেন্টগুলো আমরা আজকে শিখবো। ওকে, ইন্টেলিজেন্স কি? ইন্টেলিজেন্স মিন্স হচ্ছে কি দি ক্যাপাসিটি অ্যান্ড অ্যাকোয়ার অ্যান্ড অ্যাপ্লাই অফ নলেজ। অর্থাৎ মানে কি আমরা আমরা আমাদের লাইফের প্রত্যেকটা মুহূর্তে যে কোনো না যে কোনো সময় আমরা বুদ্ধিটাকে কাজে লাগাই, যে কোনো কাজ করি না কেন, যে কোনো কাজ করতে করতে গেলে আমাদের বুদ্ধির প্রয়োজন হয়। এবার আমরা বুঝতে পারি না, আমাদের অনেকে আমরা বলি আমাদের বুদ্ধি নেই। বুদ্ধি আছে, বুদ্ধি আছে বলেই আমরা কথাটা বলছি, বুদ্ধি নেই। ঠিক আছে, বুদ্ধি সবাইয়ের আছে। ইন্টেলিজেন্স ডিফারেন্ট, ইন্টেলিজেন্স বিষয়টা কি সেই সমস্ত বিষয় নিয়ে অনেকে অনেক মনোবিদ বিভিন্ন বিভিন্ন রকমের কনসেপ্ট দিয়েছেন আর কি, বিভিন্ন ধরনের থিওরি দিয়েছেন। অনেকে বুদ্ধিটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। ঠিক আছে, অনেকে মানে স্পেশালি মানে অনেকে মানে বুদ্ধিটাকে বলছে যে বুদ্ধি হলো কি জ্ঞান অর্জন এবং তার প্রয়োগ করার যে ক্যাপাবিলিটি, সেটাই হচ্ছে বুদ্ধি। ঠিক আছে, এবার বুদ্ধি মানে সম্পর্কে বিভিন্ন বিভিন্ন মনোবিদ বিভিন্ন কনসেপ্ট দিয়েছেন, সেই সমস্ত কনসেপ্টগুলো আমাদের একটু জানতে হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আচ্ছা। তো চলো তোমরা যারা একদম নতুন এসছো আবার বলছি, প্রথম থেকেই বলছি। ঠিক আছে, তো আজকে যে পার্টটা পড়াচ্ছি সেটা হচ্ছে কি ইন্টেলিজেন্স, বা যেটাকে বলা হয় বুদ্ধি। এই বুদ্ধি কনসেপ্ট পড়বো, নেচার পড়বো এবং ডিফারেন্ট টাইপসের যে ইন্টেলিজেন্স থিওরি রয়েছে সেই ইন্টেলিজেন্স থিওরি রিলেটেড বিভিন্ন ধরনের কোশ্চেন হয় এই পরীক্ষাতে। এবং আমরা যখন পড়বো কোনো বিষয়, ঠিক আছে, সেটাকে আমরা একটু ডিপে পড়বো। দেখো মানে অ্যাকচুয়ালি এই এসআই এর জন্য মানে আমি তো পড়াচ্ছি, ঠিক আছে, এবারে আমি পড়াচ্ছি সঙ্গে সঙ্গে তোমরাও পড়বে। মানে আমি জাস্ট একটু হালকা করে তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি এবং সঙ্গে তো নোটস লেখাবো। ঠিক আছে, লেখাবো এবং সঙ্গে তোমরা যা চাইবে পেয়ে যাবে। কিন্তু তোমাদের পড়তে হবে একটু। আমি যে ধরো একটা ইন্টেলিজেন্স পড়ে দিলাম, ধরো হাফটা হলো, তোমরা ওই পার্টটা পড়ে নেবে বা যদি সময় পাও তো পুরো পার্টটা পড়ে নেবে। ঠিক আছে, এবারে ওর ওপর থেকে মানে ইন্টেলিজেন্সের ওপর থেকে যত ধরনের প্রশ্ন হয় পরীক্ষায় আসে সেইগুলো আমি মক টেস্টে দেবো বা এমনি টাইম তোমাদের কোশ্চেন করব। বুঝতে পেরেছো? এইভাবে আমরা এগোবো। এডুকেশনের উপর কোনো সাহেলি বলো। বলছি স্যার, এডুকেশনের উপরে কোনো ভালো বই? হ্যাঁ, হ্যাঁ, এডুকেশনের উপরে ভালো বই দেখো এখানে ইংলিশে কোশ্চেন হয় বলে মানে আমরা এরকম নিয়ে বসবো না যে আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, ইংলিশে বড় বড় বই কিনে আমরা জোগাড় করে বই কিনবো, কিনে হচ্ছে পারবো না, সেটা করবে না। যে কোনো বই মানে বই হচ্ছে রীতা পাবলিকেশন অথবা আইএলই পাবলিকেশনের বই আছে এখন বাজারে, বা বিএড বা তোমরা ডিএলএড, বিএড ডিএলএড হবে না, বিএড এর যে বইগুলো আছে ওইগুলো একটু বের করো। ঠিক আছে, বের করে ওই বইগুলো তোমাকে পড়তে হবে। আর বাজারে বাজার চলতি অনেক বই আছে, আমাকে বলছে অনেকে বলছে স্যার বইয়ের লিস্ট দাও। বইয়ের লিস্ট তো এরকম ভাবে মানে সেরকম ভাবে এসআই এর জন্য, ধরো এসআই এর জন্য কোনো বাজারে বই আছে, ঠিক আছে, কিন্তু সেখানে কি আছে ওই ধরে ধরে ওই 4-5টা যে টপিক আছে, এডুকেশন, ম্যাথ এবং হচ্ছে জিকে যে পার্টগুলো আছে সেখান থেকে প্রশ্ন দেয়া আছে। ঠিক আছে, সেরকম তো ডিটেলস নেই সেরকম। তো তোমাকে কি করতে হবে, বিএড এর যে স্যার বই আছে বলছিলাম, এবং আপনি রিটা কি এবং ইউটিউবে পল সায়েন্স যেটা পড়িয়েছিলেন ওটা কি আপলোড করে দিয়েছেন? আমি একটু খুঁজছিলাম, পাইনি আর কি। হ্যাঁ, আগে এখন এই দুপুরে আপলোড, একটা আপলোড হয়ে গেছে আর একটা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম, ঠিক আছে স্যার, সরি। হ্যাঁ, ঠিক আছে। তো বুঝতে পেরেছো সহেলি, বিএড এর বই আছে তোমার কাছে? না, আমার আছে, ওই যদি না অনলাইনে এখন থাকে, যদি না থাকে হোয়াটসঅ্যাপে বাজার, করা ছিল তো হ্যাঁ, নেই। হ্যাঁ, বই তাহলে কিনে নেবে ওইখান এখন করিনি, তখন কেনা হয় মানে তখন লাগেইনি আর কি।
হ্যাঁ? হ্যাঁ, বুঝতে পেরেছি। বেশিরভাগ কেউ তো বিএড এর বই কেনেনি লাইব্রেরি থেকে কোনো রকম ম্যানেজ করে নিয়ে ও নিয়েছে। হ্যাঁ। বলছি কি বই নিবো সেইটা একটু বলে দিবেন স্কুল এসআইয়ের জন্য। ও মাই গড! কতবার বলবো? এই দেখো, বইটার নাম বিশেষ কি করে ওই এডুকেশন বইয়ের নাম বললাম তো আহেলি পাবলিকেশন অথবা রীতা পাবলিকেশনের বই কিনে নেবে। ঠিক আছে? বোঝা গেল? সব ওই পাবলিকেশন রীতা আর আহিলি করে। তুমি এরকম করবে না যে এসআই এর জন্য বই দাও, এসআই এর জন্য বই বিএড এর কিনবে না। টাইমে আমরা যেগুলো খুঁজতাম সেগুলো, কারণ বিএড এ একমাত্র রীতা আর রাহেলই থাকতো। হ্যাঁ, রীতা আহিরি থাকতো। ঠিক আছে? এবং ওইগুলোই পড়তে হবে। তোমাকে ওইগুলো ভালো করে পড়তে হবে। কনসেপ্টটা পড়তে হবে। মেন বিষয় হচ্ছে কনসেপ্ট। এবং তার জন্য তুমি ওই এই, মানে যেটা অরিজিনাল কথা সেটাই বলছি। ধরো বাজারে বিক্রি হবে, এসআই এর জন্য বই বিক্রি হবে, থাকবে। যদি ভালো হয় তাহলে অবশ্যই নেবে। আর তাছাড়া আমি মাদার বইয়ের কথা বলছি। মাদার তোমরা বই পড়ো। ঠিক আছে? ওইরকম ধরো আমি একটা সবাই বলছে একটা বইয়ের নাম বলো, আমি ওইটা কিনে নিয়ে আমি ওইটা পড়ে আমি পরীক্ষা দিতে যাবো, আমি পাস করে যাব। ওটা যদি ভেবে থাকো তাহলে তুমি ফেল করে ঘরে আসবে, পাস করতে পারবে না। আমি এখন বলে দিচ্ছি। ঠিক আছে? আর ওইরকম ভাবে পড়বে না। আমি মানে যেটা বলছি সেটা করো, মাদার বই পড়ো। আমি যেগুলো দিচ্ছি টপিক ওয়াইজ মানে পড়াচ্ছি, তোমরা সেগুলো পড়বে, মক টেস্ট দেবে, আস্তে আস্তে তোমার প্রিপারেশন হয়ে যাবে। কি বলেছি বুঝতে পেরেছো? সৌরভ, এভরিওয়ান, সুপ্রভা, সহেলি। এই পরীক্ষা কবে নাগাদ হতে পারে? পরীক্ষা বাবা, পরীক্ষা কবে নাগাদ হতে পারে আমি বলতে পারবো না। হ্যাঁ, তবে তবুও মানে বছর হবে? হ্যাঁ, এবছরে একটা মানে মানে এবছরে হবে। ঠিক আছে? পরীক্ষা এবং নোটিফিকেশন তাড়াতাড়ি বেরোবে। ঠিক আছে? আহ, হ্যাঁ, নোটিফিকেশন তাড়াতাড়ি বেরোবে আর এবছরেই হবে পরীক্ষা। আর তোমাকে প্রিপারেশন নিতে গেলে দেখো এখানে প্রিপারেশন মানে হাই লেভেলের প্রিপারেশন নিতে হবে। উম, তুমি ১ মাস ২ মাস পরে বা ৩ মাস পরে তুমি মানে পাস করতে পারবে না। কেন বলছি পারবে না? কারণ হচ্ছে এখানে যে সিলেবাসটা আছে না, সিলেবাসটা তোমরা জানো। এডুকেশন, এডুকেশনে তুমি অনেকে বলছে যে কি কি পড়তে হবে। এসএমএস করছে, আরে লাইভ ক্লাসে আসো, এসে তোমার মনের কথা বলো, আমি সলভ করছি। এসএমএস এ কি করা যায় উত্তর? বিষয়টা হচ্ছে শোনো, এডুকেশন সব পড়তে হবে। কোনো নির্দিষ্ট ফিক্সড ইয়ে নেই যে ভাই এখান থেকে এইটা পড়তে হবে, এখান থেকে এত নাম্বার আসবে, এরকম ভুলে যেতে হবে, ভুলে যাও। ২ নম্বর পয়েন্ট হচ্ছে ম্যাথ। ম্যাথেরও সেম। ম্যাথের আগের মানে লাস্ট ইয়ারে যে পরীক্ষা হয়েছে ম্যাথের প্রশ্ন দেখেছো, বুঝতে পেরেছো? মানে তোমরা দেখোনি হয়তো, দেখে গ্রুপে দিয়েছি একটা, দেখে নেবে বা আরো দেবো। ঠিক আছে? ২ টো দিয়েছি। তো ম্যাথের যেকোনো জায়গা থেকে প্রশ্ন আসবে। তবে অ্যারিথমেটিক বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে? প্রবাবিলিটি মানে প্রবাবিলিটি থাকে না, অ্যারিথমেটিক বেশিরভাগ থাকে, সেগুলো করতে হবে। বোঝা গেল? আর জিকে পার্টটা মানে ওই তোমাকে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স, আমি তো কারেন্ট অ্যাফেয়ার্স তো করাচ্ছি এবং যখন মানে হয়তো তোমাদের এখনো কারেন্ট অ্যাফেয়ার্স করায়নি। দেখো ১২ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, তাহলে আমি প্রতিদিন মাসের যখন পরীক্ষা নিই সেই মাসের একটা বলে দিই যে এই মাস থেকে কিছু প্রশ্ন থাকবে। তো এরকম আস্তে আস্তে করতে করতে দেখবে পুরো মাসটাই হয়ে যাবে। ঠিক আছে? কিছু এরকম ধরো ১০-১২টা মক টেস্টে ১০-১২টা ম্যাথ ইয়ে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, জিকে থাকবে। জিকে বলতে কি পড়তে হবে আমাদের? জিকে মানে হচ্ছে আমাদের ওই পলিটিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, এই সরি ম্যাথামেটিক্স, পলিটিক্যাল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, আর হচ্ছে ইকোনমিক্স, আর হচ্ছে হিস্ট্রি অতটা প্রশ্ন থাকে না এখানে, হিস্ট্রি অতটা প্রশ্ন থাকে না। জিওগ্রাফির ২-১টা থাকবে, পলিটিক্যাল সায়েন্সের ২-১টা থাকবে। এই পলিটিক্যাল সায়েন্সে থাকবে, পলিটি করতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে, আর স্ট্র্যাটেজিকের কিছু পার্ট করতে হবে। টোটাল কত মার্ক? ১০০? টোটাল ১০০ মার্কস। আর ২৫ মার্কস, ২৫ নাম্বার হচ্ছে জিকে। ঠিক আছে? হ্যাঁ। ৫০ নাম্বার এডুকেশন। আর আচ্ছা। আর কোথায় গেল? আর ম্যাথ আছে? হ্যাঁ, ম্যাথ, ম্যাথ হ্যাঁ কত? ম্যাথ ২৫, ম্যাথ ২৫, আচ্ছা। এডুকেশন ৫০, আর হচ্ছে জিকে ২৫ নাম্বার। নেগেটিভ মার্কিং আছে তো? হ্যাঁ, নেগেটিভ মার্ক। আচ্ছা।
স্যার এই হ্যাঁ এডুকেশনের ওপর আহেলি বা রীতা পাবলিকেশনের যে কোনো বই বাংলা মানে ইংলিশে আমাদের কোশ্চেন হয়, তাহলে কি আমরা কি ইংলিশ ভার্সন কিনবো নাকি না বাংলা? না আমি তোমাকে ইংলিশ মানে কিনতে বলবো না। এবার আমার ব্যক্তিগত মতে তুমি কিনতে পারো, তুমি কিনবে, অসুবিধা নেই। কেন বলছি, তুমি বাংলাটা পড়ো, বাংলাটা পড়ে পুরো কনসেপ্টটা যেন ঠিক থাকে সেটা করবে। আর কি, আমি তো ইংলিশে কোশ্চেন দেবো এবং আমি যখন লেখাবো ইংলিশ টার্মটাও সঙ্গে লেখাবো, ঠিক আছে? স্যার এবার বাংলায় কোশ্চেন থাকবে তুমি না? যদি ইংলিশে ক্যাপাবল হও, মানে তুমি ফ্লুয়েন্টলি হয় বুঝতে পারো, তাহলে তুমি ইংলিশ বই কিনে নাও। এবার তুমি ধরো বাংলা মিডিয়াম ইংলিশ মানে কিনবে, এবারে ধরো কিনতে পারো, আমি তোমাকে বারণ করছি না। বা না মানে আমি বাংলা মিডিয়ামের তো বাংলাটাই বেশি বুঝতে পারি ইংলিশের তুলনায়, কিন্তু হ্যাঁ ইংলিশে কোশ্চেন হয় তো সেই হ্যাঁ জন্যই আমি বলছিলাম, হ্যাঁ জিজ্ঞেস ইংলিশে করছিলাম। কোশ্চেন হয়, আমি তোমাদের সেইভাবে প্র্যাকটিস করাচ্ছি। তো আমি কি কোনোদিন ও তোমাদের বাংলা বাংলা প্রশ্ন থাকে না দিয়েছি? না এতে? না না আমি কোনোদিন দেখেছো মক টেস্টে বাংলা দিয়েছি? সব ইংলিশে প্রশ্ন কিন্তু। না স্যার আমাদের ইংলিশেই এসআই দেবে। কোশ্চেন ইংলিশেই পুরোটা। হ্যাঁ পুরোটাই ইংলিশে, ঠিক আছে? আর তোমাদের প্র্যাকটিস করাতে কত হ্যাবিচুয়াল করিয়ে দেবো, অসুবিধা হবে না। ইংলিশে ম্যাথ করাবো। অ্যাকচুয়ালি প্রবলেমটা ওখানেই হচ্ছে, যারা আমরা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তাদের ওই সবথেকে বড় ঘাবড়ানোর জায়গা হয়ে যাচ্ছে ওই ইংলিশ ব্যাপারটা। আমারও সেটাই মনে হয় যে মানে সুপ্রভা শোনো, ইংলিশের ম্যাথের ক্ষেত্রে অসুবিধা হবে না, ওই এডুকেশনের ক্ষেত্রে একটু অসুবিধাটা হতে পারে বোধহয়। না হ্যাঁ, মানে ভাষাটা বোঝাটা আর কিছু না। শোনো, বোঝা মানে সেটা তুমি তো প্র্যাকটিসের উপর ডিপেন্ড আমি করছে। একটা কথা বলি, তোমাদের কিছু অসুবিধা হবে না। কেন বলছি? কারণ হচ্ছে আমি যখন তোমাদের না মানে লেখাবো, ইংলিশ টার্মটাও কিছু কিছু মানে যেগুলো দরকার আর কি, এসেনশিয়াল যেগুলো লাগবে লেখাবো। আর হচ্ছে আমি ওই মক টেস্টে মানে পুরো মক টেস্ট হচ্ছে ইংলিশেই হবে। এবং আস্তে আস্তে তোমাকে এইভাবে প্র্যাকটিস করতে করতে না একটা হ্যাবিচুয়াল হয়ে যাবে। আমি তোমাদের বলছি, এখন তো প্রথমে তোমরা মানে মানে এটা স্বাভাবিক, আমি হলে আমিও বলতাম ইংলিশে বাবা ভয় লাগে, ইংলিশে কিছু বুঝতে পারবো না এরকম। কিন্তু আমি তোমাদের বলছি মোটামুটি ২-৩ মাস পরে তোমরা ইংলিশের ভয়টা কেটে যাবে। প্রশ্ন ম্যাথ ইংলিশে করবে এবং হচ্ছে এডুকেশনও ইংলিশ হবে, ঠিক আছে? ইংলিশেই সব মানে সক্ষম হয়ে যাবে আর কি, ফ্লুয়েন্ট হয়ে যাবে, অসুবিধা হবে না। আর ইংলিশ বইটা তোমরা কিনতে পারো, ঠিক আছে? কিনে নিতে পারো যে কোনো ইংলিশের বই তোমরা যদি মানে পারো আর কি, ঠিক আছে? চলো নাকি শুরু করবে এবার? বলো সুপ্রভা, সহেলি, এভরিওয়ান, সন্দীপা, অনুভা, বুঝতে পেরেছো? যা বলে আরো কিছু হ্যাঁ প্রশ্ন থাকলে বলো। তবে হ্যাঁ হ্যাঁ, স্যার বুঝেছি। একটা তোমরা কিন্তু লাইভ ক্লাসটা একটু করার চেষ্টা করবে, যতটা পারবে লাইভ ক্লাস করার চেষ্টা করবে, তাহলে কি হবে। আর মক টেস্ট, কিন্তু তোমরা মক টেস্ট দাও না। তোমরা যারা নতুন হয়েছো অ্যাডমিশন, অনেকে আছে ক্লাস রেকর্ডিং শুনবে, সে ঠিক আছে, অনেকে সার্ভিস হোল্ডার বেশিরভাগ রেকর্ডিং শুনবে, অসুবিধা, কিন্তু মক টেস্টটা তোমরা একটু টাইমিং করে দিতে হবে। সৌরভ, সৌরভ, অ্যাকচুয়ালি স্যার ব্যাপারটা কি হয়েছে, হুম আমরা তো জাস্ট মানে আমি আমার কথা বলছি, আমি তো জাস্ট মানে গতকাল থেকে ফার্স্ট হুম আমি ঠিক জিনিসটা বুঝতে পারছিলাম না বা পারিনি, কারণ হুম, আমার তো কোনো প্রিপেয়ারই ছিল না না, সেই জন্য। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সৌরভ বলো তোমার হ্যাঁ খবর, স্যার। বলো। হুম। তুমি তো অ্যাডমিশন নিয়ে স্যার ভর্তি ব্যাপারটা হয়েছো হচ্ছে না? নতুন অ্যাডমিশন নিয়েছি তো। হ্যাঁ সবাই এখানে নতুন তো, সবাই এখানে নতুন। আর কি হবে একটু হ্যাঁ বলে দিই, প্রত্যেকদিন গ্রুপটা ফলো করবে। গ্রুপটা হ্যাঁ স্যার। প্রত্যেক দিন সকাল উঠে, একদম সকালে না, মোটামুটি 10টার পরে গ্রুপটা ফলো করবে। কি আছে এখন, এই যা প্রশ্ন করছে, গ্রুপে প্রশ্ন করছে যে স্যার এই ক্লাস হয়ে গেল, এখানে কি প্রশ্ন হচ্ছে, আমি ভাবছি এরা গ্রুপই দেখে না, কিছুই করে না। গ্রুপে তোমরা এভরিডে খেয়াল রাখবে, হ্যাঁ আমি স্যার। প্রতিদিন সকালে বলে দেবো কি হবে না হবে, ঠিক আছে? কখন কি না আচ্ছা, ঠিক হবে, আছে কবে মক টেস্ট হবে, কি টপিকের ওপর হবে, কখন ক্লাস হবে, স্যার। এটা মক আমি টেস্ট দিয়েছিলাম আমি। হ্যাঁ ওইরকম দেবে। এবং হচ্ছে গ্রুপে তোমরা মক টেস্ট দেওয়ার পরে হচ্ছে গ্রুপে কত পাচ্ছ, প্রথমে কম পাবে, লজ্জা পাওয়ার কিছু নেই, ঠিক আছে? হুম। প্রথমে কম পাবে, লজ্জা পাওয়ার আমাকে কালকের ৩-৪ জন মক টেস্ট দিয়ে বলছে স্যার কম পেয়েছি, আমার ভালো লাগছে না। আসলে স্যার ইন্টেলিজেন্সের কোশ্চেন গুলো বুঝতে পারছিলাম না। হ্যাঁ
কম পাবে তো। প্রথমে তুমি যদি সব বেশি পেয়ে যাও তাহলে এখানে ভর্তি হয়েছে কেন? তুমি তো ভর্তি হতেই না তো, তুমি তো বাড়িতেই পড়তে। এখানে ভর্তি হ্যাঁ স্যার, হয়েছে মানে একদম কি স্যার। তোমাকে, তুমি তো মানে প্রিপারেশনটা ভালো করার জন্যই তো আমি প্রশ্নগুলো স্যার, দিচ্ছি। হুম। হ্যাঁ স্যার, আজকে ওই যে পলিটিক্যাল সায়েন্সের নোটসটা কি দিয়ে দিয়েছেন স্যার? পলিটির নোটসটা এখনো দেওয়া হয়নি, সে দেবো আমি, আচ্ছা আচ্ছা, চেয়ে নিয়েছি। ঠিক আছে হ্যাঁ স্যার, ওকে। হ্যাঁ। হ্যাঁ, তো তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা গ্রুপটা ফলো করবে এবং এভরিডে যা দেব, প্রশ্ন দেব, মাঝে মাঝে রাতে প্রশ্ন দেব বা যখন এনি টাইম, বা সকালে আমি ডোজ দেব। মানে ডোজ মানে হচ্ছে ম্যাথের ডোজ, দুটো একটা করে ম্যাথের ডোজ দেবো, সেগুলো তোমরা সলভ করে সঙ্গে সঙ্গে গ্রুপে পাঠিয়ে দেবে যে যাও যখন সময় পাবে। মানে কন্টিনিউয়াস তোমাকে আমি ট্রেনিং ট্রেনিং দেব তোমাদের। ঠিক আছে? একটা কথা বলতে পারি? অবশ্যই বলো। আপনার তো মানে মোটামুটি ২-৩ টে গ্রুপ। এবার হ্যাঁ গ্রুপগুলো তো সব ওপেন আছে। হ্যাঁ এবার সেখানে কি হয়, প্রচুর মেসেজ কিন্তু ভিড়টা জমে যায়। আমি দিচ্ছি, আমার মতো আরো ১০ জন রিপ্লাই দিচ্ছে। হুম কি হচ্ছে, হয়তো আপনার যে মেসেজটা করেছেন সেটাই হয়তো হারিয়ে যাচ্ছে। মানে এত তো কারো ধৈর্য নেই যে আগের কত মেসেজ আছে, কি আছে, চলো হুম হুম কিছুটা দেখলাম সবাই তো এই টাইপের অ্যান্সার গুলো দিয়েছে। কি আছে অতদূর যেতে যেতেই হারিয়ে যাচ্ছে। হুম তো হুম হুম। একটা গ্রুপ এমন থাকুক না যেখানটায় শুধু আপনি আপনার মতো করে সবকিছু পাঠাবেন। আচ্ছা আচ্ছা। আর বাকি যার যা পাঠানোর সেগুলো মানে আমরা হয়তো একটা ওপেন থাকলো সকলের জন্য। মানে এটা আমার মনে হয়। আমি ঠিকই বাকিদেরটা তো বলেছে। সেটা হুম 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 কি হচ্ছে, আপনি ক্লাস রুটিন দিয়েছেন কি হুম। কখন মক টেস্টের দিয়েছেন সেগুলো সবটা হারিয়ে চলে যাচ্ছে। ভালো কারণ কথা সারাদিনই তো বলেছো। কেউ না কেউ মেসেজ করছে, তো বুঝতে পারছি না। হুম তো হুম হুম। একটা যদি যেটাই শুধু আপনার যা বক্তব্য আপনি সেটা পাঠিয়ে দিলেন, আমরা সেখানে কোনো রিপ্লাই দিতে পারছি না। আপনি সেই চ্যাটটা অফ করে রাখুন। হ্যাঁ, একদম একদম তাহলে ঠিকই আমার আছে। মনে হয় সেটা একটু সুবিধা হতো। কারণ ওটাই তো মেইনলি থাকবে না? হুম 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 হুম। এটা আমার মনে হয়। তো আমি না, বাকিদেরটাও আপনি ভালো একটু শুনুন। ভালো ভালো মানে তুমি ইয়ে দিয়েছো, কিন্তু একটা ভালো কনসেপ্ট দিয়েছো, আমার এটা মাথায় আসেনি। তাহলে এক কাজ করো, দুটো গ্রুপ তো আছে আমার, একটা হচ্ছে ওল্ড গ্রুপ আর এটা তোমাদের জন্য নতুন গ্রুপ হয়েছে যেটা ওই সাব ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ড গ্রুপ, এটা হচ্ছে। তাহলে এক কাজ করো, তোমরা এখানে হচ্ছে আমি যা ইনফরমেশন দেবো এখানে তোমরা কোনো কিছু পোস্ট করবে না বা তোমরা কোনো অ্যান্সার দেবে না, ওই সাব ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ড গ্রুপ যেটা, ঠিক আছে এখানে। তো তোমরা ওপেনলি যখন অ্যান্সার দেবে ওটা তো তাহলে, আপনি না অনলি অ্যাডমিন করে রেখে দেবেন। তাহলে হ্যাঁ স্যার অনলি নিয়ে অ্যাডমিন, অনলি অ্যাডমিন করে করতে রাখুন। হবে না, ওটা করলে তাহলে আর বেশি মানে একদম জীবন্ত থাকবে না। ঠিক আছে, গ্রুপটা হারিয়ে যাবে, মৃত্যুপ্রায় হয়ে যাবে। ও থাক, অসুবিধা নেই। তোমরা অ্যান্সার করবে বা সবকিছু মতামত প্রকাশ করবে। সেটা মনে থাকবে না, সেই ভুলটাই আবার হবে। আমার মনে হয় বেটার আপনি হয়তো চ্যাটটাকে অফ করে দিয়ে অনলি গ্রুপে অ্যাডমিন করে রাখলেন। ওটাই ও ভালো বলেছে। আচ্ছা। বাকিগুলো তো আমরা দিচ্ছি। আপনি তো বলেই দেবেন যে যার যা বলার আছে তারা এই গ্রুপে বলে দিক। সেটা তো আপনি বলেই দিচ্ছেন সবাইকে। হুম হুম হুম। আচ্ছা সে ঠিক আছে, আমি দেখছি এগুলো। ঠিক আছে, তাহলে ওই এসএলএসটি পিটি আর এসআই গ্রুপ যেটা আছে, সবাই সমস্ত মেম্বার আছে যেখানে, ওইটাই তোমরা সবকিছু অ্যান্সার দেবে, যখন আমি কোশ্চেন করবো সেটা করবে। ঠিক আছে, চলো এবার আমরা শুরু করি পড়াশোনা। আর সুনন্দা তোমার এটা আহ, থাকো, অসুবিধা নেই, ক্লাসে থাকো। আর তোমার ইয়ে বোনকে ডেকে নাও, এই প্রিয়াঙ্কাকে গ্রুপটাতে লিংক পাঠিয়েছেন তো, আমি তো বুঝতে পারছি না কিসের গ্রুপ, তার জন্য প্রিয়াঙ্কাকে ডেকে দাও, বা তুমিও থাকো, অসুবিধা নেই। এটা আমি কিসের ক্লাস আছি, হবে স্যার? স্যার আমি আছি। পাল আছো, আছে হ্যাঁ হ্যাঁ। আজকে এডুকেশনের ক্লাস হবে। এডুকেশন স্যার আমার প্রয়োজন নেই, আমি লেফট হচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। তো চলো, তো প্রথমে লেখো এডুকেশন বলছি, সরি, ইন্টেলিজেন্স লেখো। ইন্টেলিজেন্স লেখো, বুদ্ধি হলো, একটু লেখো। আমি যখন বলবো সঙ্গে সঙ্গে তোমরা খাতা বের করে প্রত্যেকে এডুকেশন প্রত্যেকটা সাবজেক্টে খাতা করবে আলাদা আলাদা, ওকে? এখান থেকে কি শুরু হচ্ছে না আগে কিছু লিখিয়েছেন? এই স্টার্টিং হচ্ছে, এখান থেকেই শুরু। চলো, তো প্রথমে যেটা বললাম যে বুদ্ধি হলো, দেখো দেখো দি ক্যাপাসিটি টু অ্যাকোয়ার অ্যান্ড অ্যাপ্লাই অফ নলেজ। দেখো ইন্টেলিজেন্স ইজ দি ক্যাপাসিটি টু অ্যাকোয়ার অ্যান্ড অ্যাপ্লাই অফ নলেজ, অ্যাপ্লাই নলেজ। ঠিক আছে, তো ক্যাপাসিটি ইজ
ক্যাপাসিটি টু অ্যাকোয়ার অ্যান্ড অ্যাপ্লাই নলেজ। মানে কি? স্যার প্রত্যেকটা বুদ্ধি হলো, আরেকবার বলুন। হ্যাঁ লেখো, দি ক্যাপাসিটি টু অ্যাকোয়ার অ্যান্ড অ্যাপ্লাই নলেজ। মেন বিষয় হচ্ছে বুদ্ধি হলো কোনো কিছু জ্ঞান অর্জন করা এবং তাকে অ্যাপ্লাই করা, এটাই হচ্ছে মানে বুদ্ধি। যেমন ধরো আমরা মানে রাস্তায় হাঁটছি, হাঁটতে 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 দেখলাম মানে মানে অ্যাকচুয়ালি বুদ্ধি মানে জ্ঞান অর্জন করা মানে কি আমি বই পড়ে জ্ঞান অর্জন করছি তা কিন্তু নয়, সেটাকেই বুদ্ধি বলা হচ্ছে তা কিন্তু না। আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করছি সেগুলো সবই কিন্তু বুদ্ধির মধ্যে পড়ছে। যেমন ধরো আমরা নতুন একটা রাস্তায় যাচ্ছি, রাস্তায় মানে নতুন একটা জায়গায় শিফট হয়েছি, সেখানে দেখলাম মানে হাঁটতে হাঁটতে দেখলাম যে আমি হোঁচট খেয়ে রক্ত বেরিয়ে গেল পায়ে, মানে কেটে গেল। আমি জানতাম না যে ওখানে একটা উঁচু অংশ আছে। তাহলে ওইটা আমার কি, ওটা আমার জ্ঞান, মানে আমি শিক্ষা পেয়ে গেলাম। আমার লাগলো, কেটে গেল, রক্ত বেরোলো, আমি ওখান থেকে শিক্ষা পেয়ে গেলাম। সেকেন্ড টাইম যখন আমি যাব ওখানে যাওয়ার আগে 10 মিনিট মানে 10 হাত দূরে থেকে আমি সাবধান হয়ে যাব, তাই না? এটাই হচ্ছে, এটা আমার মানে অভিজ্ঞতা অর্জন হলো। এবার আমি সেকেন্ড টাইম আমি অ্যাপ্লাই করছি, এবারে ওখানে আমি সাবধানে যাব। এটাই হচ্ছে আমাদের বুদ্ধি। একই রকম ভাবে আমরা এখানে আমি যখন কোশ্চেন দিই, মক টেস্ট দিচ্ছি, মক টেস্টের কোশ্চেন দিচ্ছি, তোমরা যখন অ্যান্সার করছো তখন দেখছো মানে সবই অ্যান্সার করছো, কিন্তু ভুল হয়ে গেল, 4-5টা ভুল হয়ে গেল। কিন্তু তুমি ওটা পড়েছো, কিন্তু তোমার ভুল হয়ে গেল। কেন ভুল হয়ে গেল? কারণ ওটা তুমি কনসেন্ট্রেশন দিয়ে ভালো করে ওটা পড়োনি প্রশ্নটা, ঠিক আছে? যে কারণে তোমার ভুল হয়ে গেল। তাহলে তুমি ওই যে 3-4 নাম্বার পেলে না, ওটা তোমার ভুল হয়ে গেল। মানে ওটা তোমার মানে জ্ঞান অর্জন হলো, এবং সেকেন্ড টাইম যখন পরীক্ষা দেবে তখন তুমি কিন্তু সাবধানে পরীক্ষা দেবে, মানে মনোযোগ দিয়ে সেই পরীক্ষাটা দেবে। ওটাই হচ্ছে অ্যাপ্লাই। এইগুলোই মানে বাস্তবিক জীবনে এবং একাডেমিক সব, এটাই হচ্ছে বুদ্ধি। তো বুদ্ধি হচ্ছে মানে এই মানে যারা মনস্তাত্ত্ববিদ আর কি, এই বুদ্ধিকে মানে বিভিন্ন ভাবে তারা ব্যাখ্যা করেছে। অনেকে বুদ্ধিটাকে বলছে জৈবিক বুদ্ধি। বুদ্ধি হলো একটা জৈবিক বুদ্ধি বা মনস্তাত্ত্বিক বুদ্ধি বা মানে অ্যাক্টিভিটি বেসড বুদ্ধি, বিভিন্ন টাইপের তারা আম, মনস্তাত্ত্বিকবিদরা তার বুদ্ধিকে বিভিন্ন ভাবে তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছে। ওকে, তো বুদ্ধির মনস্তাত্ত্বিক সংজ্ঞা অনেকে দিয়েছেন, বলছে যে বুদ্ধির মানে মনস্তাত্ত্বিক দিক থেকে, ঠিক আছে? স্যার ইন্টেলিজেন্সটা আরেকবার বলবেন। ইন্টেলিজেন্স ইজ টু অ্যাকোয়ার অ্যাকোয়ার অ্যান্ড অ্যাপ্লাই নলেজ। ওকে, তো এবার একটু হেডিং করো বুদ্ধির মনস্তাত্ত্বিক কনসেপ্ট। সাইকোলজিক্যাল কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স। সাইকোলজিক্যাল সাইকোলজিক্যাল কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স, হেডিং করো। এখানে বুদ্ধি বলতে মানে মনস্তত্ত্ববিদরা এখানে বুদ্ধি বলতে তারা বলছে যে ইন্টেলিজেন্স ইজ অ্যান ইনার কগনিটিভ এবিলিটি। কগনিটিভ এবিলিটি, মেন কথা হচ্ছে কগনিটিভ এবিলিটি, মানে প্রজ্ঞামূলক এবিলিটি, মানে সক্ষমতা বা ক্ষমতা। তো এটা একটু লিখে নাও, ইন্টেলিজেন্স ইজ অ্যান ইনার INNATE কগনিটিভ কগনিটিভ TIVE কগনিটিভ এবিলিটি স্যার ইন্টেলিজেন্স ইজ is an innate 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 cognitive ability। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে বুদ্ধি হলো একটা সহজাত জ্ঞানমূলক ক্ষমতা বা প্রজ্ঞামূলক ক্ষমতা, যে কোনো একটা লেখো। লেখো বুদ্ধি হলো সহজাত জ্ঞানমূলক ক্ষমতা। ওকে, এবার হচ্ছে ক্যাটেল বলে একজন মনস্তত্ত্ববিদ আছে, ক্যাটেল, ঠিক আছে, RB ক্যাটেল। তিনি এই ক্যাটেল বুদ্ধিকে 2 ভাগে ভাগ করেছেন। তিনি বলছেন যে বুদ্ধি 2 রকমের হয়। কি কি? একটা হচ্ছে মানে
পরবর্তী ক্যাটেল মানে দুই রকম হয়, সেটা কি, একটা তরল বুদ্ধি আর একটা কেলাসিত বুদ্ধি। ঠিক আছে, চলো লেখো লেখো ক্যাটেল মানে আরবি লেখো, আরবি ক্যাটেল বুদ্ধিকে দুই ভাগে ভাগ করেছে। হয়েছে, এক নম্বর লেখো কি, তরল বুদ্ধি, ব্র্যাকেটের মধ্যে এ বুদ্ধি লিখতে পারো, তরল বুদ্ধি যেটাকে বলা হয় লিকুইড ইন্টেলিজেন্স, ইংলিশে লিকুইড ইন্টেলিজেন্স লিখে নাও। আর নাম্বার 2 হচ্ছে কি কেলাসিত বুদ্ধি, ক্রিস্টাল ইন্টেলিজেন্স, ইংলিশে হচ্ছে ক্রিস্টাল ইন্টেলিজেন্স, বাংলায় কেলাসিত বুদ্ধি, যেটাকে বি বুদ্ধি বলা হয়, ব্র্যাকেটের মধ্যে বি বুদ্ধি লিখে নাও। এবার আমরা মানে এই তরল বুদ্ধি জিনিসটা কি, কেরাসিতর ইংলিশটা কি বলেন? ক্রিস্টাল 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 ইন্টেলিজেন্স। হয়েছে, তো তরল বুদ্ধি ক্যাটেল বলছে তরল বুদ্ধিটা কি, তরল বুদ্ধি মিন্স হচ্ছে আমাদের মানে যে সমস্ত কাজ নর্মালি করি, সহজাত বুদ্ধি ক্ষমতা যেটা, মানে আমাদের যেমন ধরো এই কথা বলতে গেলে, এটা তো একটা সহজাত প্রবৃত্তি, সবাই কথা বলে, তো এটা হচ্ছে তরল বুদ্ধি, মানে এই যে কথা বলছি এটাও কিন্তু বুদ্ধি। ঠিক আছে, এবার আমরা যে হাঁটছি, কথা বলছি, আমরা বিভিন্ন ব্যক্তির সঙ্গে বিভিন্ন ভাবে আমরা আচরণ করছি। ঠিক আছে, মানে এই যে তোমরা, আমি তোমাদের সঙ্গে এইভাবে কথা বলছি, আমি কি রাস্তায় বেরিয়ে এরকম ভাবে কথা বলবো? বলতে পারবো না। তখন আমি আস্তে আস্তে মানে আস্তে আস্তে যাবো না, তখন আমি মানে বা সবাই তখন সাইলেন্ট থাকবো, কথা বলবো না, যেখানে কথা বলার দরকার সেখানেই বলবো, আর বাকি সময় সাইলেন্ট থাকবো। বন্ধুদের সঙ্গে হলে আড্ডা মারবো, কথা হবে অন্য। ঠিক আছে, আর যেখানে যেমন সেখানে সেইভাবে আমরা কথা বলবো, এটা একটা বুদ্ধি কিন্তু, অর্থাৎ এটা আমাদের সহজাত বুদ্ধি, প্রত্যেকের মধ্যে থাকে। এবারে কেউ যদি বিয়ে বাড়ি গিয়ে, ঠিক আছে, অন্য মানে অন্য কিছু করে, তাহলে তখন আমরা তাকে কি বলি? অ্যাবনর্মাল বলি। বা কোনো জায়গায়, ঠিক আছে, যে কোনো মানে পরিবেশে যখন সে স্বাভাবিক সবাই যেটা করছে সেটা না করে যখন অন্যভাবে সে কথা বলে বা অন্য কিছু করে, তখন আমরা বলি, তখন আমরা তাকে কি বলি? এ ভাই, এ মেন্টাল আছে, তাই না? বা অ্যাবনর্মাল আছে, কথা কোথায় কি বলতে হয় জানে না, বা মানে আমরা তখন তাকে অন্যভাবে করি, ট্রিট করি। ঠিক আছে, আমি কিছু স্ক্রিনে লিখছি না, আমি জাস্ট একটু ডিকটেট করছি, আমি স্ক্রিনে কিছু লিখছি না। অনুভা, শুনতে পাচ্ছ? ওকে, তো এটা হচ্ছে কি আমাদের নর্মাল সহজাত বুদ্ধি, যেটাকে যা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা পরিচালিত হয়। ঠিক আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি কি নিয়ে গঠিত? একটা হচ্ছে সুষুম্না কাণ্ড, আর একটা হচ্ছে আমাদের ব্রেন। ওকে, এই ব্রেন অ্যান্ড সুষুম্না কাণ্ড, ঠিক আছে, স্পাইনাল কর্ড এবং ব্রেন, এই দুটো পার্ট নিয়ে হচ্ছে আমাদের এই মানে এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত। এবার এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আমাদের সবকিছু মানে পরিচালিত করে, তাই না? তো আমাদের যে আমরা যে বুদ্ধি কথা বলি, এই কথা বলার জন্য আমাদের যে ব্রেন, আমি কি বললাম যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র টু টাইপস, একটা হচ্ছে দুটো অংশ নিয়ে গঠিত, একটা কি ব্রেন আর একটা সুষুম্না কাণ্ড। ঠিক আছে, এই ব্রেনের মধ্যে আমাদের আবার অনেকগুলো পার্ট আছে, তিনটে পার্ট আছে, একটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, গরু মস্তিষ্ক, একটা হচ্ছে বাইরের অংশ। ঠিক আছে, মানে একটা কোর, একটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, সরি, একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক, একটা মধ্য মস্তিষ্ক, আর একটা হচ্ছে কি অগ্র মস্তিষ্ক। এবারে আমাদের এই যে অগ্র মস্তিষ্ক, ফোর ব্রেন, এই অগ্র মস্তিষ্কে আবার অনেকগুলো পার্ট রয়েছে, অনেকগুলো 8টা লোব রয়েছে। ঠিক আছে, একটা প্যারাইটাল লোব, অসিপিটাল লোব, ঠিক আছে, ডিফারেন্ট মানে 8টা টোটাল লোব রয়েছে। এই 8টা লোব, আচ্ছা আমি আবার সায়েন্সে চলে যাচ্ছি, ছাড়ো, ওইদিকে যাও না। আমি একটা জিনিস বলতে চাইছি তোমাদেরকে, এই যে আমাদের যে ব্রেন রয়েছে না, ব্রেনের বিভিন্ন লোব আছে, তারা বিভিন্ন ভাবে তারা কাজ করে। কেউ কথা বলতে আমাদের সাহায্য করে, মানে কথা বলার জন্য ওই লোবটা মানে কাজ করে। আবার কিছু কিছু মানে পার্ট রয়েছে, লোব মিন্স হচ্ছে এরিয়া, জোন। যেমন ধরো আমাদের এই যে থিঙ্কিং পাওয়ার ফ্রন্টাল লোব দ্বারা পরিচালিত হয়, আমরা কেমন থিঙ্কিং করছি, আমাদের থিঙ্কিং পাওয়ার কেমন, বিভিন্ন ব্যক্তির থিঙ্কিং পাওয়ার বিভিন্ন। আমরা একটা জিনিস পড়লে অনেক সময় মনে রাখতে পারি না, ভুলে যাই।
আবার অনেকে একবার পড়ে অনেক দিন পরে সে বলে দিচ্ছে। বা আমরা যখন মানে বাস্তবে বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন ভাবে আমরা সেই সমস্যার সমাধান করতে পারছি। উপস্থিত বুদ্ধি যেটাকে বলে, সেটা আমরা অ্যাপ্লাই করছি। ইন্টারভিউর ক্ষেত্রে এটা খুবই কাজে লাগে। তো এটা আমরা এই সমস্ত বিষয়গুলো আমাদের এই ব্রেনের যে অংশ, সেই ফ্রন্টাল লোব দ্বারা পরিচালিত হয়। যেমন আমার কথা বলি, আমি যেমন হিন্দি বলতে পারি না, এইসব এই দাওয়া তামাং আছে, এ বলছে স্যার হিন্দি বলুন না স্যার, ভালো। এই আমার বাংলা, আমি হিন্দি আবার ভালো করে বলতে পারি না, ফ্লুয়েন্টলি বলতে পারি না। এটা আমার মানে ল্যাঙ্গুয়েজগত যে প্রবলেম, ঠিক আছে? এটা অসিপিটাল লোব দ্বারা ল্যাঙ্গুয়েজ আমি মানে হিন্দি জানি না, বাংলা ছেলে, বাংলা ঠিক আছে। অনেকে মানে আমরা সবাই বেশিরভাগ বাঙালি, কিন্তু আমি হিন্দি অনেকে জানে, কিন্তু আমি এটা হিন্দিটা বুঝতে পারি কিন্তু বলতে পারি না খুব একটা ভালো। তো সেটাই প্রবলেম, তাই না? কিন্তু এইটা হচ্ছে আমাদের একটা প্রবলেম কিন্তু, ঠিক আছে? যাই হোক, এটা তরল বুদ্ধি মানে বুঝে গেলে। এবার হচ্ছে ক্রিস্টাল ইন্টেলিজেন্স। ক্রিস্টাল ইন্টেলিজেন্স মিন্স কি? মানে এটা হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে আমাদের হয়ে থাকে। অভিজ্ঞতার মাধ্যমে আমরা যে বুদ্ধিটা লাভ করি বা যে অভিজ্ঞতা লাভ করি, সেটাকে বলা হয় ক্রিস্টাল ইন্টেলিজেন্স। এই অভিজ্ঞতা তো অনেক কিছু উদাহরণ দিলাম, তাই না? তুমি যখন কোনো একটা জায়গায় মানে পাহাড়ে ঘুরতে গেছো, ঠিক আছে? পাহাড়ে ঘুরতে গেছো, প্রথমে যখন অনেক কিছু প্রবলেমের সম্মুখীন হবে, তো এবার সেকেন্ড টাইম যখন ঘুরতে যাবে তখন কিন্তু সেগুলো সব প্রোটেকশন নিয়ে সেখানে যাবে। এটাই হচ্ছে কি অভিজ্ঞতার মাধ্যমে প্রাপ্ত বুদ্ধি। আমরা বাস্তবে জীবনে বিভিন্ন সেটা হয়ে থাকে। চলো, এই হলো কি ক্যাটেল এই বুদ্ধিকে বিভিন্ন ভাবে ভাগ করেছেন। বোঝা গেল এখান থেকে? সামনে এগোবো? হ্যাঁ স্যার। হুম। এবার হচ্ছে টারম্যান, ঠিক আছে? এই টারম্যান বুদ্ধিকে বলেছে যে এবিলিটি টু ক্যারি অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, অর্থাৎ ইন্টেলিজেন্স ইজ এবিলিটি টু ক্যারি অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এই কথাটা ইনভাইটেড কমার মধ্যে বলে দেবে, দিয়ে বলবে এই কথাটা কি বলেছেন টারম্যান। ঠিক আছে, লিখো। টারম্যানের মতে বুদ্ধি হলো ইন্টেলিজেন্স ইজ ability to carry abstract thinking. অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এটা কি বলতো সুপ্রভাবন? স্যার আরেকবার একটু বলুন। আরেকবার একটু আচ্ছা, আমি লিখে নাও, তারপরে বুঝি। লেখো এবিলিটি টু ক্যারি অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, ABSTRACT, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। হয়েছে? এটার বাংলাটা কি? এটার বাংলা হচ্ছে বুদ্ধি হলো বিমূর্ত চিন্তা করার ক্ষমতা। ঠিক আছে, বুদ্ধি হলো কি বিমূর্ত চিন্তা করার ক্ষমতা। চলো এবারে বলো বুদ্ধি অ্যাবস্ট্রাক্টটা কি, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংটা কি বলো। বিমূর্ত সুপ্রভা বলো। প্র্যাকটিক্যালি সবকিছু, হ্যাঁ, প্র্যাকটিক্যালি যে বিষয়টা, মানে আমরা যেটা জাজ করছি, মানে চট করে যেটাকে কি বলবো, হয়তো কোনো কিছুকে দেখে যেটাকে আমরা সাথে সাথে অ্যাবজর্ভ করে নিচ্ছি, সেই বিষয়টা সেটা তো মূর্ত। যেটা চোখে দেখা যায় না, কিন্তু আমরা ওই অনুভব করে বিচার পারি। করছি। হ্যাঁ, সেটাই হচ্ছে বিমূর্ত। এটাই হচ্ছে বিমূর্ত। হ্যাঁ, প্র্যাকটিক্যালি যে বিষয়টাকে আমরা ইয়ে করে না, নিচ্ছি, কাজে লাগাচ্ছি। প্র্যাকটিক্যালটা না, মানে মূর্ত সহেলি বলেছে, ঠিক আছে, ঠিক বলেছে, বা উত্তন্তিনা। ওকে, দেখো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি যেটা, ওটা হচ্ছে মূর্ত কনসেপ্ট, ঠিক আছে, কংক্রিট। আর এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, যেটা হচ্ছে এটা হচ্ছে বিমূর্ত বিষয়। বিমূর্ত বিষয় মানে কি, আমরা সেটা হাতে কলমে সেটা আমরা টাচ করে আমরা অনুভব করতে পারি না, বা আমরা সেটা প্র্যাকটিক্যালি করে বুঝতে পারি না যে এটা হচ্ছে। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং মিন্স হচ্ছে কি আমাদের ভাবনা চিন্তার মধ্যে যেটা থাকে, ঠিক আছে? যেমন ধরো আমরা মানে পড়েছি
যে আমাজন অববাহিকা গভীর জঙ্গল, ঠিক আছে, মানে সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়, প্রচুর জীববৈচিত্র্য আছে। এটা আমরা পড়েছি, মানে আমরা ভেবে নিয়েছি একটা জিনিস পড়ে, আমরা ওই অঞ্চল সম্পর্কে একটা কনসেপ্ট নিয়ে নিয়েছি, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। ইমাজিনেশন ইমাজিনেশন, হ্যাঁ ইমাজিনেশন, কোনো বিষয় সম্পর্কে আমরা, ধরো আমরা হিমালয় পর্বতে আমরা যাইনি কোনোদিন, আমরা ঘুরতে যাইনি কেউ, মানে অনেকে ঘুরতে যায় খুব ছোট থেকে, আমরা সেখানে যাইনি, বা আমরা হিমালয় পর্বত সম্পর্কে আমাদের একটা কনসেপ্ট পেয়েছি, হিমালয় পর্বত মানে বিশাল সুউচ্চ পর্বতমালা, আমাদের ছোটবেলায় শিখিয়েছে। পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট রয়েছে হিমালয়ে। তো আমরা ভেবে নিই যে হিমালয় মানে অনেক উচ্চতা বিশিষ্ট একটা অঞ্চল, সেটা হচ্ছে হিমালয়। তাহলে হিমালয়ের কথা বললে, হিমালয় মানে উঁচু অংশ, এই যে কনসেপ্ট, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। আরেকটা থিঙ্কিং আছে, সেটা টারম্যান এই বুদ্ধির সংজ্ঞা দেন। তো এই হচ্ছে বুদ্ধি বলতে বলছে এটা হচ্ছে এবিলিটি টু ক্যারি অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, অর্থাৎ বুদ্ধি হলো আমাদের বিমূর্ত চিন্তা করার ক্ষমতা। এই বিল গেটস এত কোটি কোটি, মানে কোটি বললে ভুল হবে ভাই তারা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক, ঠিক আছে। তো বিল গেটস, তারপর এই জুকারবার্গ, কালকের আবার সেই বিয়ে বাড়ি এসে সেই লোডশেডিং হয়ে গেছে, বিয়ে বাড়ি এসে তার ফেসবুক কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পর, ঠিক আছে, ফেসবুক বন্ধ করে দিয়েছে। আজকে সকালে আমি ফেসবুকটা খুলেছি, দেখি না সব অফ হয়ে গেছে। আমি বলি কি হলো, পাসওয়ার্ড চাইছে। আমি বলি কালকে তো আমি সারাদিন ফেসবুকে যাইনি। তারপরে হচ্ছে তোমার ওই কিছু আমি লগ আউটও করিনি, কি করে হলো এগুলো। আমি ভাবি যা, আমার ফোন হ্যাক হয়ে গেছে ঠিক আছে। এরকম কার হয়েছে, ফোনটা হ্যাক হয়ে গেছে, ব্যাস অ্যাকাউন্ট ডিলিট। আমার আমি তো আমার হয়েছে। ফেসবুকটাকে আমার হয়েছে ডিলিট করে দিলাম। আমার হয়েছে কাল রাত্রে থেকে ফোন চলেনি, আবার সকালকে গিয়ে ঠিক হলো। আচ্ছা, তো যাই হোক, আমারও আমি হয়েছিল সন্ধ্যের দিক থেকে, আবার রাতেই ঠিক হয়ে গেছিল। জামতারার একজন একটা ছেলে হ্যাক করে নিয়েছিল, আবার চাকরিও পেয়ে গেল। এটার জন্য হ্যাঁ, শুধু ফেসবুক না, ফেসবুক আর কি বলে ইনস্টাগ্রাম দুটোই হ্যাক করে নিয়েছিল। এখন স্যার এটা ট্রেন্ড চলছে, হ্যাক করে নিচ্ছে আর চাকরি পেয়ে যাচ্ছে। একজন বিহারে ওরকম একটা ছেলে পেলো, আর এখন জামতারার হ্যাক করছে, মানে তার বিশাল ইন্টেলিজেন্স, মানে তার খুব বুদ্ধি, মানে এত কিছু করা সত্ত্বেও কি করে হ্যাক করলো, মানে তার মধ্যে বুদ্ধি আছে, চলো একে কাজে লাগাতে হবে। তো হ্যাঁ, এটা ঠিক কথা, তার পাওয়ার আছে, মানে সেটাকে কাজে লাগিয়েছে ভালো ক্ষেত্রে, মানে খারাপ। আরে জুকারবার্গ কি করেছে, ও তো প্রথমে খারাপ কাজ করেছে। ফেসবুক কিভাবে প্রতিষ্ঠা হলো, জুকারবার্গ মানে জেল খেটেছিল জানো তো, 2004 সাল। গল্প জানো নাকি গল্প বলবো? না স্যার, বলুন বলুন। জুকারবার্গ কি করেছিল, ও তখন কলেজে পড়তো, ঠিক আছে, কলেজে পড়তো আমেরিকার, মানে ওয়াশিংটন, সরি নিউ ইয়র্ক, হ্যাঁ নিউ ইয়র্কে। তো হচ্ছে কলেজে যখন পড়তো, কলেজে পড়লে যেমন হয় আমরা, মানে সবাই যেমন হয় একটু, মানে বাদরামো করে, মেয়েদের পেছনে টুকটুক করে, বা বিভিন্ন ভাবে, মানে খারাপ জিনিস যেটা করে, ও খারাপের দিকেই লোক, মানে খারাপ টাইপের আর কি। তো হচ্ছে মানে যেটা আর কি, মানে এর থেকে প্রতিবেদন থেকে করেছি, জেনেছি। প্রথমে ওই সব সুন্দরী মেয়েদের আর কি ওই ফটো তুলে বিভিন্ন ধরনের খারাপ কাজ করতো আর কি, ঠিক আছে। এরকম করতে 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 দুই একবার, মানে অনেকবার করা সত্ত্বেও সে হয়নি। তারপরে হচ্ছে মানে ওরকম ছবি তুলে বিভিন্ন ভাবে সে করছে। তারপরে তো আবার এসে লিখছে, হ্যাঁ নানা ধরনের লেখালেখি করছে, করে হচ্ছে একেও পাঠাচ্ছে, ওকে পাঠাচ্ছে, মানে সেন্ড করছে আর কি, বলছে ভাই এই দেখ ওই দেখ এই দেখ, যেটা হয় আর কি। তো এরকম করতে করতে যে কি হলো, এটা হচ্ছে কি করে, ওই সব করছে, মানে নিজেই করছে। এবারে আস্তে আস্তে সব সিকিউরিটির সমস্যা হয়ে যাচ্ছে, বলছে মেয়ে এ তো আমাদের মানে জীবন নিয়ে খেলা হয়ে যাচ্ছে, হ্যাঁ সিকিউরিটির প্রবলেম হয়ে যাচ্ছে। তখন হচ্ছে ওই মানে ওর সঙ্গে ওকে একটা ওর নামে কেস করেছিল, কেস করার পরে সে হচ্ছে মানে তারপরে ওকে মানে জেলও হয় ইভেন, ঠিক আছে। তারপরে ও মানে জেলও হয়েছিল, তারপরে পরবর্তীকালে ওটাকে আবার মানে ও ছাড়েনি আর কি, ওটাই ওপরে কাজ করতে থাকে, মানে মানে এরকম ভাবে আস্তে আস্তে ছবি পাঠানো, তারপরে ও প্রথমে খারাপ কাজ দিয়ে শুরু করেছিল, ছবি পাঠানো, লেখা, তার সঙ্গে কথা বলা, এরকম ও করতে থাকলো, যে যে খারাপ কাজের জন্য ও জেলে গেছে। তার পরবর্তীকালে ওটাকেও ভালো কাজে ব্যবহার করতে লাগলো,
ঠিক আছে, মানে প্রথমে ইউনিভার্সিটিতে ওই মানে ভালো কাজে মানে কি আস্তে আস্তে ওটাকে যদি ভালো কাজে করানো যায় আস্তে আস্তে ওটা ভালো কাজের মাধ্যমে আস্তে আস্তে ওই শহরে মানে ওই ইউনিভার্সিটি, তারপরে আস্তে আস্তে ওই এলাকাতে আস্তে আস্তে ওই পুরো আমেরিকা এবং সারা পৃথিবী আস্তে আস্তে স্প্রেড করে। ঠিক আছে, এই হচ্ছে গল্প, বার্তা পাঠানো। তো এবার চলো নেক্সট, চলো প্যারা চেঞ্জ করে লেখো। টার্ম্যানের বুদ্ধি হয়ে গেছে, এবার লেখো স্টার্ন। স্টার্নের মতে বুদ্ধি কি? লেখো স্টার্নের মতে ইন্টেলিজেন্স ইজ দি মেন্টাল এবিলিটি। স্টার্ন, STERN, স্টার্ন। Intelligence is the mental ability to new problems and conditions of life. Intelligence is the mental ability, mental, হ্যাঁ এবিলিটি বলেছি তো, এবিলিটি না বলেছি না অ্যাডাপ্টিবিলিটি বলেছি? এবিলিটি বলেছেন স্যার। এবিলিটি ওটা একটু ইয়ে করে নাও, এবিলিটি মানে অ্যাডাপ্টিবিলিটি। A new problems and condition of life, মানে বাংলাটা একটু লিখে নাও। হ্যাঁ, এন্ড কন্ডিশন, তারপরে কি বলবো? কন্ডিশন অফ লাইফ। এটা মানে বিষয়টা হচ্ছে নতুন কোনো পরিস্থিতি বা সমস্যা আসলে তার সঙ্গে মানসিকভাবে অভিযোজন বা অ্যাডাপ্টিবিলিটি মানে অভিযোজন করার ক্ষমতাকে বলা হয় বুদ্ধি। পরিবেশের সঙ্গে মানিয়ে চলা। যেমন ধরো তোমরা এখানে অনেকে আছে একদম নতুন, বিভিন্ন জায়গা থেকে তোমরা এসছো, ভাবছো ভাই কথা বলবো লজ্জা লাগছে, বা কোথায় কি বলবো না বলবো মানে ভয় লাগছে, মানে ভীতু ভাব কাজ করছে, তাই না? হ্যাঁ কি না বলো? একটা নতুন পরিবেশ আমার কাছে, অনেকে একদম নতুন, সবাই বেশিরভাগ নতুন। তোমাদের মধ্যে এই ভাবটা কাজ করেছে তো? হ্যাঁ কি না বলো? এখন যদিও সেই রকম এজ নেই যে ভয় পাবো, তাই না? তবু তা হলেও তো একটু, হ্যাঁ কি না বলো? সৌরভ, সুপ্রভা, হ্যাঁ স্যার। হ্যাঁ অনুভা বলো। অনুভা সবে জয়েন হয়েছে, সবে জাস্ট 5 মিনিট 5 মিনিট না, আধ ঘন্টা হলো। অনুভা ও স্পিকার অন করে কথা বলতে ভয় পাচ্ছে, ও জানে না স্পিকার অনটা কিভাবে করতে হয়। এটাই ওর হচ্ছে অ্যাডাপ্টিবিলিটির মানে অক্ষমতা। অনুভা তুমি জানো না কিভাবে কথা বলতে, কারণ তুমি সবে এই অ্যাপসটা ডাউনলোড করেছো। ইয়েস অর নো? রিপ্লাই দাও। রিপ্লাইও দিতে পারছে না, বুঝতে পারছো? তার মানে হচ্ছে অনুভা আমাদের সঙ্গে কমিউনিকেশন করতে অক্ষম। স্টারম্যান, হ্যাঁ দেখেছো SMS এ রিপ্লাই দিচ্ছে। তুমি এক কাজ করো, এই দেখো আমি কথা বলছি তো, স্মার্ট স্টাডি প্রিপারেশন আছে, আমি কথা বলছি, দেখো আমার পাশে ওই যে গোল মতো আছে, সবুজ রঙের কালার আছে, এবং সাদা সাদা গুলো দেখো টুকটুক করে ওপর নিচে করছে, আপ ডাউন করছে, আমি কথা বলছি। তুমি ওই স্পিকারটাকে অন করে দাও, দেখো তোমার নিচে করেছো, স্পিকার অন করো, আরে স্পিকার অন করো, বুঝতে পারছো না? স্পিকারটা অন করো, হ্যাঁ এবার কথা বলো। হ্যাঁ স্যার, ঠিক আছে এবার। হ্যাঁ, তার মানে হচ্ছে তুমি এবার শিখে গেলে। হ্যাঁ। এটাই স্টার্ন বলেছি। স্টার্ন কি বলছে, যে আমরা নতুন পরিবেশে নতুন পরিস্থিতির সঙ্গে সমস্যা আসবে, সেই সমস্যাকে মানিয়ে নেওয়ার ক্ষমতাকে বলা হচ্ছে ইন্টেলিজেন্স। তাহলে ইন্টেলিজেন্স বুঝতে পেরেছো স্টার্ন কি বলেছে? এভরিওয়ান ক্লিয়ার? চলো এবার বুদ্ধির কয়েকটা বৈশিষ্ট্য লিখে নাও। দেখো সাম ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্টেলিজেন্স। এবারে তুমি যখন, এবার ধরো তুমি কথা বললে, তুমি অন হয়ে গেলে, এবারে সবাই যদি এরকম অন হয়ে থাকে, তাহলে
আমার ক্লাস নিতে প্রবলেম হবে, কারণ নয়েজ হবে, তুমি যা কথা বলে সবই শুনতে পাবো। তাহলে অনেকের এই পরিবেশে মানে এই যে পড়াশোনার পরিবেশ সেটা নষ্ট হবে। সেই কারণে এবার তোমাকে অফ হতে হবে। তাহলে অফ হতে গেলে অনুবাদ শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ স্যার। অফ হতে গেলে তোমাকে আবার ওইটাকে ক্লিক করতে হবে। করো, হ্যাঁ ক্লিক হ্যাঁ করো। জানি জানি, বুঝতে পারছি। ঠিক হ্যাঁ আছে। ঠিক আছে, এবার অফ করে দাও। হ্যাঁ, এবার যখন আমি বলবো তখন আবার অন করবে। চলো, বৈশিষ্ট্য লিখেছো, এবার লেখো 1 নম্বর পয়েন্ট, লেখো বুদ্ধি হলো মানসিক ক্ষমতা। ইন্টেলিজেন্স ইজ দ্য মেন্টাল এবিলিটি। সবই ইংলিশ লিখতে হবে না, তোমরা ছোট মানে যেটা বুঝতে পারবে না সেটা একটু লিখে নাও। যে বুদ্ধি হলো মানসিক ক্ষমতা, মেন্টাল এবিলিটি। মানসিক ক্ষমতার ইংলিশ হচ্ছে মেন্টাল এবিলিটি। হয়েছে? নেক্সট হচ্ছে বুদ্ধি হচ্ছে ইন্টেলিজেন্স, এটা পরীক্ষায় আসে এরকম মানে কনসেপচুয়াল কোশ্চেন আসে যে বুদ্ধি সহজাত না অর্জিত। এটা নিয়ে বিভিন্ন মনোবিদরা প্রথমেরটা আরেকবার বলবেন? লেখো ইন্টেলিজেন্স ইজ মেন্টাল এবিলিটি, মানসিক ক্ষমতা। বুদ্ধি হলো মানসিক ক্ষমতা। আচ্ছা, এবারে এই ইন্টেলিজেন্স হচ্ছে সহজাত না অর্জিত, এই প্রশ্নেও সহজে আমরা বলতে পারি না যে এটা আমি ডাইরেক্ট বলতে পারি না যে বুদ্ধি হলো অর্জিত, মানে আমার জন্মসূত্রে আমার বাবা মা থেকে প্রাপ্ত বুদ্ধি হলো মানে যে যেটা পেয়েছি এটাই হচ্ছে অর্জিত, মানে আমি আর বুদ্ধি আমার বাড়বে না। ঠিক আছে? আবার অনেকে বলছে বুদ্ধি হচ্ছে অর্জিত, মানে সহজাত না অর্জিত। সহজাত মিন্স হচ্ছে কি আমরা আমাদের বাবা মার থেকে যে যতটুকু পাই সেটা হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স। আবার অনেকে বলছেন যে বুদ্ধি আমাদের বাবা মা থেকে যা পাবো তা কিন্তু নয়, সঙ্গে পরিবেশটাও ফ্যাক্টর কাজ করে। পরিবেশের পরিস্থিতির সঙ্গে থেকে আমাদের বুদ্ধি এগিয়ে যায়, বুদ্ধি বৃদ্ধি পায়। যেমন আমরা মানে আগে আগে কি আমরা জানতাম এই অনলাইনে ক্লাস কি হয়, কিভাবে হয় না হয়, এটা কি জানতাম? জানতাম না। কিন্তু বর্তমানে আমরা এটা জানছি, বিভিন্ন ধরনের টেকনিক জানছি, এগুলো আমাদের বুদ্ধি। এগুলো তো আমরা পরিবেশের সঙ্গে এই পরিবেশে এসেছি বলে আমরা এগুলো জানতে পারছি, শিখতে পারছি। সন্দীপা, ইয়েস অর নো? ইয়েস স্যার। তাহলে আমরা এই বুদ্ধিটাকে কি বলবো, সহজাত না অর্জিত বলবো? অর্জিত বুদ্ধি। হ্যাঁ, অর্জিত স্যার। এবারে এই দিক থেকে বলবে, সৌরভ বলবে তাহলে অর্জিত যদি হয় তাহলে আমরা তো মানে অর্জন করে করেই আমরা তো বিশাল বুদ্ধিমান হয়ে যেতাম। তাহলে কেউ আর রবীন্দ্রনাথ হতো না, স্বামী বিবেকানন্দ হতো না, বা এই দিকে মার্ক জুকারবার্গ হতো, তাহলে সবাই হয়ে যেত। তো সবাই মার্ক জুকারবার্গের মতো এইসব করে করে সবাই তো ওই হতো, বা সবাই তো বিল গেটস হয়ে যেতে পারতো। তাহলে বুদ্ধি কিন্তু অর্জিত না, ফুললি অর্জিত না। জন্মগত সূত্রে কিছু কিছু ছেলে, বাচ্চা ছেলে দেখি মানে সবকিছুই জানে, বাবারে তাদের শুনলে আমরা তাদের 1% জানি না। ইন্টেলিজেন্স যে টেস্ট হয় সেখানে আমরা দেখি যে এই যে কিছুদিন আগে আমাদের কলকাতার একটা ছেলে অলিম্পিয়াডে মানে ওয়ার্ল্ড অলিম্পিয়াড চ্যাম্পিয়নশিপ মানে ইন্টেলিজেন্স টেস্টে হয় আর কি, মানে ম্যাথামেটিক্সের, তো সেখানে ফার্স্ট হয়েছে। সে সব কিছু বলে দিচ্ছে। আমার এখানে একটা মেয়ে মানে পড়তো আর কি, এখনো আছে। তো সেই মেয়েটা হচ্ছে আমাদের অদৃশ। অদৃশ মানে মেয়েটা না, অদৃশের ওর মেয়েটার ছেলে আর কি, অদৃশ। সেই ছেলেটা বাচ্চা ছেলে, ওই 2 তে পড়ে, ক্লাস 2 তে 3 তে পড়ে। সে মানে কত মানে ওর মাকে অঙ্ক শেখাচ্ছে, এবং ও অনেক মেডেল পেয়েছে, গোল্ড মেডেল পেয়েছে। ঠিক আছে? নাসা থেকে ইসরো থেকে যে পরীক্ষাগুলো হয় না সেখানে র্যাঙ্ক করছে। কি অবস্থা! ঠিক আছে? তো ওই ছেলেটা ওর বুদ্ধি অনেক হাই। ঠিক আছে? এখানে অনেকেই জানে, তোমরা এখানে ওল্ড ব্যাচে জানে, তোমরা জানবে না নতুন। তো ওই মেয়েটার মানে ছেলে আর কি, ক্লাস 3 তে পড়ে, ঈশিতা বলে মেয়েটা। তো মানে ও কিন্তু ওটা অর্জিত, ওর বাবা মা থেকে ওটা পেয়েছে। তাহলে আমরা বুদ্ধি বলতে
আমরা সহজাত বা অর্জিত আমরা সম্পূর্ণভাবে বলতে পারি না যে বুদ্ধি সহজাত বা বুদ্ধি অর্জিত। ঠিক আছে, লিখে নাও, লেখো বুদ্ধি সহজাত হলেও কিছুটা অর্জনের মাধ্যমে বুদ্ধি মানে কিছুটা অনুশীলন বা পরিবেশের মাধ্যমে বুদ্ধি অর্জিত হয়, এটা লিখে নাও। আর একবার বলুন স্যার। লেখো বুদ্ধি সহজাত হলেও পরিবেশ এবং পরিস্থিতির ওপর ভিত্তি করে বুদ্ধি অর্জিত হয়। নেক্সট লেখো, নেক্সট পয়েন্ট লেখো বুদ্ধির বিকাশ। বুদ্ধির বিভিন্ন বয়সে আমরা যখন মানে তোমাদের অনেকে ছেলে মেয়ে রয়েছে, তোমাদের ছেলে মেয়েদের সঙ্গে এরকম ভাবে ট্রিট করবে, মানে ট্রিট করে কি বুদ্ধি অ্যাকচুয়ালি ছোট বয়সে আর কি বুদ্ধি বেশি বিকাশ হয়, মানে প্রথম 5 বছরের মধ্যে না বুদ্ধির দ্রুত বিকাশ ঘটে। ঠিক আছে, সেখানে মাঝে মাঝে টিভিতে অ্যাড দেয় না, কম্পেলান খাওয়াও, কম্পেলান বাচ্চাকে কম্পেলান খাওয়াও, দ্রুত গ্রো হবে, দ্রুত বুদ্ধি বাড়বে, মানে অনেক সেই বিভিন্ন ধরনের বলো না কি সব ইয়ে আছে না, খাওয়াতে বলে, অ্যাড দেয় না, ওইসব করতে পারে। তো ওই কারণটা হচ্ছে ওই দ্রুত ওই সময় বাড়ে বলে। দেখো প্রথম 5 বছর বুদ্ধির বিকাশ দ্রুত ঘটে। ঠিক আছে, তারপরে 5 থেকে 10 বছর একটু কমে যায় বুদ্ধি, মানে একটু মানে বুদ্ধি কমে যায় মানে কি বুদ্ধির বিকাশ কমে যায়। তারপরে আবার যখন বয়স সন্ধিক্ষণ হয় ওই 11 থেকে 15 বছর বয়স, এই সময়টা হচ্ছে ইন্টেলিজেন্স গ্রো করে। তারপরে আস্তে আস্তে মানে আর লিখতে হবে না, তারপরে আস্তে আস্তে কমে যায়, ব্যাস এইটা এই পয়েন্টটা জানলেই হবে। নেক্সট পয়েন্ট করো, সবাই লেখা হয়েছে সোহেলি, এভরিওয়ান, সন্দীপ, রূপা, প্রজিতা, দেবাশিস, মৌলি, ওকে। অনুভা বুঝতে পারছো? অনুভা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে ওকে। সঙ্গীতা, সৌরভ, সৌরভ লিখছো তো? পয়েন্টটা একটু গুছিয়ে বলবেন, হ্যাঁ তারপরেরটা হ্যাঁ স্যার লিখছি। কি বলো? পয়েন্টটা একটু গুছিয়ে বলে দিলে লিখতে সুবিধা হতো। ওকে, প্রথমে লেখো প্রথম 5 বছর বুদ্ধির বিকাশ দ্রুত ঘটে, দাঁড়ি। 5 থেকে 10 বছর বুদ্ধির বিকাশ সামান্য হ্রাস পায়। তারপর লেখো, দাঁড়ি দিয়ে লেখো 11 থেকে 15 বছর মানে বয়স সন্ধিক্ষণে বুদ্ধির দ্রুত বিকাশ ঘটে। এবার নেক্সট পয়েন্ট করো বুদ্ধির বন্টন, ডিস্ট্রিবিউশন অফ ইন্টেলিজেন্স। টারম্যান এটাকে ভাগ করেছেন, মানে বিভিন্ন আমরা বিভিন্ন এটা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। বন্টনটাকে ইংলিশে কি বলে? ডিস্ট্রিবিউশন, মানে ডিস্ট্রিবিউশন বললে ভুল হবে, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন ব্যক্তির মধ্যে বিভিন্ন মানে অনেক বুদ্ধি থাকে, অনেকে বেশি বুদ্ধি থাকে, অনেকের কম বুদ্ধি থাকে, আমরা হচ্ছে জেনারেল লোক, সাধারণ ক্যাটাগরি। ঠিক আছে, আমাদের বুদ্ধি খুব বেশি নয়। ঠিক আছে, আর যারা হচ্ছে ওই ওপরে সব ওই বিভিন্ন ধরনের প্রকল্প করছে না, বিভিন্ন ধরনের সব মাথায় ব্রেন খাটিয়ে দিচ্ছে, হ্যাঁ, সব মানে ওপর তোলার লোকেরা, ইন্টেলিজেন্স, বিশাল ইন্টেলিজেন্স। ঠিক আছে, ওদের বিশাল হাই বুদ্ধিমান। ঠিক আছে, সব এই ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে মানে ওইটার জন্য বলছি না, মানে অ্যাকচুয়ালি বিভিন্ন ব্যক্তির মধ্যে মানে যে বুদ্ধি, আইকিউ যেটাকে বলা হয়, ঠিক আছে, তো এই বন্টনটা টারম্যান ভাগ করেছেন মানে বুদ্ধাঙ্কের ওপর ভিত্তি করে। এবারে আইকিউ বা বুদ্ধাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয়, MA/CA × 100। ঠিক আছে, মেন্টাল এবিলিটি বাই ক্রোনোলজিক্যাল এবিলিটি × 100।
ঠিক আছে, এটা পরে লেখাচ্ছি। তো এবার লেখো টারম্যান, লেখো টারম্যান এর মতে, মানে টারম্যান এটা ভাগ করেছে, যার মানে আইকিউ থাকবে, লেখো একদিকে লেখো আইকিউ আর অন্যদিকে মানে বৈশিষ্ট্য, কেমন ব্যক্তি হবে সেটা লিখবে। ঠিক আছে, একটু ছক করে নাও, লেখো একটা, একদিকে লেখো আইকিউ আর একদিকে লেখো বৈশিষ্ট্য। তো এখানে টার্মেনের পুরো নাম কি, মানে পুরো ফুল ফর্মটা কি হবে টার্মেন? হ্যাঁ, টারম্যানের ফুল ফর্ম মানে পুরো নাম কি দেওয়া আছে? টার্মেনই না শুধু না, ওই লেখা আছে? টারম্যানই শেখো বেশি, টারম্যানই টারম্যান। ঠিক আছে, তো উনি কি করছেন যে বুদ্ধিটাকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন, যে যার আইকিউ 70 এর কম থাকে, লেখো 70 এর কম আইকিউ, লেখো আইকিউ নিচে লেখো 70 এর কম, মানসিক প্রতিবন্ধী, বৈশিষ্ট্যতে লেখো মানসিক প্রতিবন্ধী। এবার বলছে, তিনি বলছে যে মানে 70 এর নিচে যাদের আইকিউ থাকে মানে তারা হচ্ছে একদম বোকা, ইডিয়ট বলা হয়। বলো সুপ্রভা। আরেকবার একটু রিপিট করুন, কথাটা অ্যাকচুয়ালি কেটে গেছিল। হ্যাঁ, লেখো 70 এর কম, আইকিউ নিচে লেখো, আইকিউ নিচে লেখো 70 এর কম, মেন্টাল, আচ্ছা মানসিক প্রতিবন্ধী, বৈশিষ্ট্যের জায়গায় লেখো মানসিক প্রতিবন্ধী। হয়েছে, তারপরে লেখো 70 থেকে 79, বৈশিষ্ট্যতে লেখো খুব অল্প বুদ্ধি। তারপরে লেখো 80 থেকে 89, অল্প বুদ্ধি সম্পন্ন, অল্প বুদ্ধি। তারপর লেখো 90 থেকে 100, স্যার হ্যাঁ 80 থেকেও অল্প বুদ্ধি? প্রথমেরটা ছিল খুব অল্প বুদ্ধি, খুব অল্প ও বুদ্ধি, আচ্ছা আচ্ছা। এটা অল্প বুদ্ধি। তারপর লেখো 90 থেকে 100, এটা হচ্ছে সাধারণ গড় বুদ্ধি সম্পন্ন। এই পরিমাণ মানুষের সংখ্যা বেশি, 48%, মানে আমরা এই ক্যাটাগরির মধ্যে পড়ি। এখানে অনেকে আছে তারা একটু হাই ক্যাটাগরি আছে, মানে অনেক বুদ্ধিমান আছে। কত পার্সেন্ট বললেন? 48 না 40? 48%। তারপর লেখো 110 থেকে 100, এবারে এই যে গড় বুদ্ধি মানে এখান থেকে ওই 90 থেকে শুরু হচ্ছে, তো 90 থেকে 110 মানে 10-এর মধ্যেই থেকে যায় আর কি। ঠিক আছে, গড় বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। তারপর লেখো 110 থেকে 120, মেধাবী, মানে আমরা বলি না মেধাবী ছাত্র, মেধাবী ছাত্র, এখানে সবাই মেধাবী ছাত্র। ঠিক আছে, মেধাবী। তারপর লেখো 120 থেকে 139, উচ্চ মেধা সম্পন্ন। স্যার কত থেকে কত বললেন? 120 থেকে 139, উচ্চ মেধা সম্পন্ন। তারপর লেখো 140-এর ওপর, যাদের আইকিউ লেখো 140-এর ওপর, অত্যন্ত মেধাবী, এর পরিমাণ সব থেকে কম 1.5%। হয়েছে, এটা হয়ে গেছে। এবার চলো নেক্সট পয়েন্ট করো, বুদ্ধির শ্রেণী বিভাগ। লেখো থর্নডাইক, থর্নডাইক মানে বুদ্ধিকে 3 ভাগে ভাগ করেছে। লেখো থর্নডাইক বুদ্ধিকে 3 ভাগে ভাগ করেছে। নাম্বার 1 লেখো মূর্ত বুদ্ধি, বাংলাটা লিখে নাও সঙ্গে, কংক্রিট ইন্টেলিজেন্স, কংক্রিট ইন্টেলিজেন্স। স্যার এই জায়গাটা আরেকবার বলুন, থর্নডাইক বুদ্ধিকে 3 ভাগে ভাগ করেছে বা 3টি শ্রেণীতে ভাগ করেছে।
হয়েছে? এক নম্বর লেখো মূর্ত বুদ্ধি, ইংলিশে লেখো কংক্রিট ইন্টেলিজেন্স। নাম্বার 2 লেখো বিমূর্ত বুদ্ধি। আচ্ছা একসঙ্গে ওই লিখে নাও, ওই কংক্রিট বুদ্ধিটা কি একটু লিখে নাও সঙ্গে, আবার আলাদা করে লেখানোর দরকার নেই, ওর সঙ্গে একটু লিখে নাও একটু। না স্যার আগে বলে দিন না 3টে ভাগ, তারপর লিখবো। ওটা করলে আরো সমস্যা হবে, মানে আবার ফিরে। আচ্ছা 3টে ভাগ বলে দিচ্ছি, তোমরা যে লিখবে, একটা মূর্ত, একটা বিমূর্ত, আর একটা হচ্ছে সামাজিক বুদ্ধি, ঠিক আছে? তো তোমরা যারা অনেকে লিখছো তোমরা সেটা করে নাও, যে এই মূর্ত বুদ্ধিটা কি একটু লিখে নাও। লেখো হাতে কলমে কাজ করার ক্ষেত্রে যে বুদ্ধি প্রয়োজন তাকে মূর্ত বুদ্ধি বলে। হাতে কলমে কাজ করার ক্ষেত্রে যে বুদ্ধির প্রয়োজন তাকে মূর্ত বুদ্ধি বলে। হয়েছে? নেক্সট লেখো 2 নম্বর বিমূর্ত বুদ্ধি, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। নতুন প্রায় 25 থেকে 30 জন অ্যাডমিশন হয়েছে, 25 থেকে 30 জন, ক্লাস করছে মাত্র 14 জন, ঠিক আছে? এটা মানে এটা ঠিক না। তোমরা যারা রেকর্ডিং শুনছো বা শুনবে তোমরা একটু মাথায় রাখবে, মানে রাতে তোমাদের জন্য আমি ক্লাস নিচ্ছি। তোমরা অনেকে বলেছো যে আমি স্কুলে থাকি, ঠিক আছে, অসুবিধা নেই। তো রাতে তোমাদের জন্য আমি ক্লাস নিচ্ছি, আমার দুটো মানে, নাহলে আমি রাতে ক্লাস নিই না, ঠিক আছে? দুপুরেই এ করি। তোমাদের সবার কথা ভেবে আমি রাতে আবার ব্যাচ করতে হলো আর কি, রাতে ক্লাস নিতে হচ্ছে, ঠিক আছে? তো তোমরা, তোমাদের জন্য এটা করছি, কিন্তু তোমরা একটু যারা রেকর্ডিং শোনো তোমরা একটু ধৈর্য, মানে একটু সময়টা বের করে, ঠিক আছে, রাতে ক্লাসটা, লাইভ ক্লাসটা করার চেষ্টা করবে, তাহলে মানে ভালো হবে। যে উদ্দেশ্য নিয়ে তোমরা অ্যাডমিশন হয়েছো সেটা সফল হবে, ঠিক আছে? যারা রেকর্ডিং স্যার শুনছো। পয়েন্টটা কি করতে বললেন? হ্যাঁ, নেক্সট লেখো বিমূর্ত বুদ্ধি, বিমূর্ত অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। লেখো এখানে ওই কল্পনা, চিন্তা, যুক্তি ইত্যাদি ক্ষেত্রে এই বুদ্ধি প্রয়োজন। নেক্সট লেখো গাণিতিক, আচ্ছা আচ্ছা ওটার একটা এক্সাম্পল লিখে নাও, যে গাণিতিক যে প্রবলেম আমরা সলভ করি ওটাই লেখো, গাণিতিক সমস্যা সমাধান এক্সাম্পল দিয়ে লেখো। নেক্সট লেখো সামাজিক বুদ্ধি, সোশ্যাল ইন্টেলিজেন্স। ঠিক আছে? সোশ্যাল ইন্টেলিজেন্সটা কেমন, মানে আমরা দৈনন্দিন জীবনে, মানে আমাদের সামাজিক পরিবেশে যে মানে কাজ করার জন্য যে আমাদের বুদ্ধির দরকার হয় সেটাকে বলা হয় সোশ্যাল ইন্টেলিজেন্স। দেখো সামাজিক পরিবেশে অভিযোজনের জন্য যে বুদ্ধি প্রয়োজন তাকে সামাজিক বুদ্ধি বলে। যেমন এই করোনার সময় আমরা কি করলাম, নাকে মুখে সব ঢাকা দিয়ে আমরা বাইরে বেরোলাম, কারণ কি কোন মুহূর্তে আমাদের রোগ আমাদের মধ্যে চলে আসে, সেই কারণে আমরা কি করলাম, এই মানে আমরা বিভিন্ন ধরনের প্রোটেকশন নিলাম, তাই না? তো ওটা হচ্ছে একটা সামাজিক বুদ্ধি। নেক্সট দেখো আর একটা বুদ্ধি, আচ্ছা এছাড়াও প্যারা চেঞ্জ করে লেখো, এছাড়াও স্যার এখানটা কি লিখবো? এখানে লেখো দৈনন্দিন জীবনে, দৈনন্দিন জীবনে সামাজিক পরিবেশে সামাজিক পরিবেশে প্রতিক্রিয়া করতে যে বুদ্ধি প্রয়োজন তাকে সামাজিক বুদ্ধি বলে। যেমন কি
আমরা বিভিন্ন সময়ে আমাদের সমাজে আমরা তো চোখে দেখছি আমাদের সব চাকরিগুলো বিক্রি হয়ে গেল। অনেকে এই বিক্রি করেছে কারা? যারা বিক্রি করেছে, যারা নিয়েছে তারা হচ্ছে লোভে টাকা, লাখ লাখ টাকা টাকার জন্য তারা হচ্ছে নিয়েছে, চাকরি দিয়েছে। মানে তারা কোটি কোটি টাকা মালিক হয়ে গেছে। লোভ সামলাতে পারেনি, দিনের পর দিন এরকম করাপশন করেছে, করে এখন তারা এখন কোথায় আছে? তাদের এখন স্ত্রী ঘরে তাদের হচ্ছে বাসস্থান হয়েছে। তার মানে হচ্ছে সমাজে যখন ওই ব্যক্তি ছিল তখন সে তার পাওয়ারের অপব্যবহার করে বা হচ্ছে অন্য কোনোভাবে সে লোভ না সামলাতে পেরে খারাপ কাজ করেছে। তার মানে সে যে কাজটা করেছিল সেটা ঠিক ছিল না, তার পরিণাম হিসাবে তারা এখন তার ফল ভোগ করছে। তাহলে আমরা যে সমাজে থাকি তা সেই পরিবেশে লোভ বা আমাদের ক্রোধ সবকিছু সংবরণ করে যথাযথভাবে আমরা আমাদের কাজ করব। ঠিক আছে? এটা করলে আমাদের কি হবে, মানে সব ঠিকঠাক চলবে আর কি। ঠিক আছে? সুবিরেশ ভট্টাচার্য আমাদের ডায়মন্ড হারবার কলেজের, ফকিরচাঁদ কলেজের প্রিন্সিপাল ছিল। ঠিক আছে? আমরা তখন আসতো মানে রাজপুত্রের মতো রাখতো। ঠিক আছে? আমরা কলেজে ছিলাম, রাজপুত্র মানে মানে মনে হতো, আমরা তো বলতাম রাজপুত্র যাচ্ছে। কি মানে কি দেখতে, লালটুস দেখতে, কি সুন্দর দেখতে। ঠিক আছে? হ্যাঁ, চোখে চশমা পড়তো, সুন্দর ফর্সা টুকটুকে সেই আর্যরা যেমন সেরকম। মানে কি সুন্দর দেখতে ছিল। প্রফেসর বা প্রিন্সিপাল। হ্যাঁ, এখন দেখো অবস্থা কিরকম। এটা হচ্ছে মানে সোশ্যাল ইন্টেলিজেন্স। এইগুলো সব এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে? আমি কিছু ইয়ে করছি না। ঠিক আছে? চলো নেক্সট, প্রাক্ষোভিক। এছাড়াও লেখো প্যারাচিত্র, এছাড়াও আরেকটা বুদ্ধি আছে, লেখো প্রাক্ষোভিক বুদ্ধি। প্রাক্ষোভিক বুদ্ধিটা কে কে বলতে হবে? প্রাক্ষোভিক বুদ্ধিটা কি কে বলতে হবে? ইমোশনাল। ইমোশনাল। হ্যাঁ, ইমোশনাল। একটু এক্সাম্পল দিয়ে বোঝাও। বলো, কে বলবে? সঙ্গীতা, এভরিওয়ান, সহেলি, সহেলি বলো বলো বলো। ইমোশনাল ঠিকই বলেছো তো। আরে তুমি ইমোশনাল হয়ে কি করো সেটাই বলো না। ইমোশনাল হয়ে দু সময় কেঁদেও ফেলি, সেটাই। কেঁদে ফেলো? এটা কেঁদে কি হতে পারে? এটা হতে পারে না? হ্যাঁ, কেঁদে ফেলো কেন? কেঁদে ফেলো কারণ হচ্ছে ইমোশনালি তোমার ধরো কেউ আছে, ঠিক আছে, খারাপ ব্যবহার করলো, তুমি তখন ইমোশনাল হয়ে তখন কিছু তাকে বললে না, তুমি কেঁদে ফেললে। মানে এবার তোমার চোখের জল দেখে সে কিন্তু মানে শান্ত হয়ে যাবে। ঠিক আছে? মানে একটা ব্যালেন্সের জন্য, অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা কি করলাম, মানে তুমি কেঁদে ফেললে বা অনেকে ঝগড়া করলো, মানে এটা করলো কেন? ইমোশন, যার যেমন ইমোশন, ওটাকে ব্যালেন্স রাখার জন্য। কোনো একটা মানে ডিসব্যালেন্স হয়েছে, মানে সে রিলেশনশিপ হতে পারে বা হচ্ছে কোনো অন্য কোনো ক্ষেত্রে হতে পারে। তো যখন একটা খারাপ পজিশন আসে তখন আমরা কি করি, আমাদের বুদ্ধিটাকে কাজে লাগাই। ইমোশনালি বিভিন্ন ধরনের, ধরো তোমার মানে গার্লফ্রেন্ডের সঙ্গে বা কারো বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হলো, ঠিক আছে, তখন এই হোয়াটসঅ্যাপে ইমোজি দিলে, এরকম ইমোজি ইমোজি দিলে খুব কষ্ট হচ্ছে, ঠিক আছে, এরকম ইমোজি দিলে, ঠিক আছে। আর কোথায় আবার, আর কোথায় ইমোজি তুই জানলেই তো। আর আচ্ছা, এই একটা ধরো কখনো কখনো তোমরা সব কথা বলছো, কথা বলতে বলতে বিশাল মানে মজা পাচ্ছ, তখন একটা লাভ লাভ মানে বিশাল ভালোবাসা জন্মে গেছে, তখন লাভ রিয়াক্ট দিচ্ছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ইমোশনাল। মানে আমরা মানে 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 হয়তো এটা সবার মধ্যে হয়, ঠিক আছে, কাউকে ভালো লাগলো বা আমরা তখন এরকম হালকা করে লাভ দিয়ে দিলাম। এটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। মানে এর দ্বারা আমি বোঝাতে চাইলাম যে আমি তোমার প্রতি দুর্বল,
ঠিক আছে? আবার আর কি আছে বলো? আর কিছু নেই তো এখানে। আর হাসির চিহ্ন আছে। হাসি মানে কি? ভালো লাগা, মানে মজার বিষয়। এটা হচ্ছে, এগুলো ইমোশনাল ইন্টেলিজেন্স। মানে আমরা বিভিন্ন মুহূর্তে যখন আমরা বিভিন্ন কাজ করি বা কোনো কিছু ক্ষেত্রে আমরা উম যুক্ত থাকি, তখন আমাদের ইমোশনাল বুদ্ধিটাকে খুব মানে ব্যাপকভাবে কাজে লাগে। এটার উপর ভিত্তি করে অনেকে অনেক কিছু করে। ঠিক আছে? যেমন কাঞ্চন মল্লিক এই বয়সে 4টে না কটা? 3টে বিয়ে করলো। এসব ইমোশনাল ইন্টেলিজেন্স। ঠিক আছে? অত সহজ জিনিস না। ঠিক আছে? টাকা দ্বারা সবকিছু হয়, ঠিক আছে, কিন্তু ইমোশন এখানে বিশাল কাজে লাগে। হ্যাঁ কি না? এখানে চলো। কি স্যার ইমোশনাল কাজ করেছে? হ্যাঁ? বয়স দেখিয়ে পরে বিয়ে করেছে 3টে? বয়স না, অনেক কিছু ফ্যাক্টর কাজ করে ওখানে। ঠিক আছে? স্যার অনেকদিন আসছিল না নিউজে, তার জন্য আরেকটা বিয়ে করলো। আচ্ছা, তাহলে সামনে বছর আবার দেখা হবে। চলো। এবার আমরা তাহলে ইমোশনাল বুদ্ধি হয়ে গেল। চলো, এবারে ডিফারেন্ট টাইপসের ইন্টেলিজেন্স থিওরি, বিভিন্ন মনোবিদ বিভিন্ন ইন্টেলিজেন্স থিওরি দিয়েছেন। ওকে, চলো লেখো, প্যারা চেঞ্জ করে, এটা হয়ে গেছে। এবার লেখো কয়েকটা ইন্টেলিজেন্স থিওরি আমরা লিখবো। লেখো ইউনিফর্ম, লেখো ইউনিফ্যাক্টর থিওরি। ইউনিফ্যাক্টর থিওরি, এই থিওরিটা কে দিয়েছেন? লেখো স্টার্ন। এটার বাংলা হচ্ছে একক উপাদান তত্ত্ব। একক উপাদান তত্ত্ব। নেক্সট লেখো টু ফ্যাক্টর থিওরি। 2 নম্বর লেখো টু ফ্যাক্টর থিওরি। আচ্ছা, তোমরা তো লিখছো, এই নোটসটা লিখছো তো, আমাকে একটু নোটসটা দিও তো। কেউ মানে কেউ ভালো করে লিখছো তো? একটু রেসপন্স করো তো, কেউ লিখছো, ভালো করে লিখছো কিনা। অনুভা লিখছো? অনুভা বা হচ্ছে এনিওয়ান? হ্যাঁ স্যার লিখছি। আচ্ছা, ঠিক আছে, নোটসটা দেবে তো একটু। অনুভা বা হচ্ছে ধরো এনিওয়ান। ঠিক আছে, সুপ্রভা, এভরিওয়ান, সুস্মিতা, তোমাদেরকে বললাম আমাকে স্যার একক উপাদান তত্ত্বের ইংলিশটা কি বললেন? লেখো ইউনিফ্যাক্টর থিওরি। নেক্সট লেখো টু ফ্যাক্টর থিওরি, স্পিয়ারম্যান। টু ফ্যাক্টর থিওরি, স্পিয়ারম্যান। নেক্সট লেখো মাল্টিপল ফ্যাক্টর থিওরি। মাল্টিপল ফ্যাক্টর থিওরি, থর্নডাইক। একটা মাল্টি ফ্যাক্টর না মাল্টিপল ফ্যাক্টর? মাল্টিপল, হ্যাঁ মাল্টিপল আলাদা, আরেকটা আছে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি, ওটা আলাদা আছে। ঠিক আছে? এটা মাল্টি ফ্যাক্টর থিওরি হবে। হ্যাঁ, এটা তুমি যেটা বলছো ওই আরেকটা আছে, গার্ডেনার দিয়েছেন মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি। আর এটা যেটা বলছি মাল্টিপল ফ্যাক্টর থিওরি, বহু উপাদান তত্ত্ব, থর্নডাইক। নেক্সট লেখো প্রাইমারি মেন্টাল এবিলিটি, থার্স্টন। প্রাইমারি মেন্টাল এবিলিটি, থার্স্টন। নেক্সট লেখো, আচ্ছা এটাকে আরেকটা লিখে নাও, ব্র্যাকেটের মধ্যে লেখো গ্রুপ ফ্যাক্টর থিওরি। গ্রুপ ফ্যাক্টর থিওরি, মানে ওটা সেম, থার্স্টন। নেক্সট লেখো স্যাম্পলিং থিওরি, থমসন। স্যাম্পলিং থিওরি মানে বাছাই তত্ত্ব। বাছাই তত্ত্ব, থমসন। নেক্সট লেখো ট্রাই ডাইমেনশনাল থিওরি। ট্রাই
ডাইমেনশনাল থিওরি, গিলফোর্ড। নেক্সট লেখো মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি, মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি, গার্ডেনার। মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি, গার্ডেনার। এই হলো ইন্টেলিজেন্স, ডিফারেন্ট টাইপসের ইন্টেলিজেন্স থিওরি। কে কোন থিওরি দিয়েছে এখান থেকে মানে পড়বে একটা, ধরে রাখো। আর ওই যে বুদ্ধি আরো আছে, মানে আরো বিষয়গুলো আছে। আজকে এই পর্যন্ত থাক। মোটামুটি এই সমস্ত বিষয়গুলো আজকে যতটুকু লেখালাম মোটামুটি সবাই বুঝতে পেরেছো তো? এভরিওয়ান রেসপন্স করো। হ্যাঁ স্যার, অনেক ভালো বুঝতে পারছি। ওকে, আচ্ছা। এবার মানে তোমরা যারা আছো তোমরা প্রত্যেকে কোথা থেকে, মানে তোমার বাড়ি কোথায় একটু বলো তো প্রত্যেকে। অনুভা বলো। অনুভা আমার বাড়ি নদিয়ায়। নদিয়া, আচ্ছা। স্যার আমি লেট থাকবো? হ্যাঁ, দেবাশিস কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। মৌলি? প্রজিতা, আচ্ছা প্রজিতা জানি। সহেলি? নর্থ 24 পরগনা। সহেলি নর্থ 24 পরগনা। সুদীপ্তা? সৌরভ? স্যার আমার বাঁকুড়া। বাঁকুড়া। সুপ্রভা? আমার দমদম, নর্থ 24 পরগনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাকিরা মোটামুটি। মৌলি যাই হোক, মৌলি মনে হচ্ছে শুনতে পাচ্ছে না, বলো। হ্যাঁ, উলুবেড়িয়া স্যার। উলুবেড়িয়া, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে তো, মোটামুটি বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, এবারে এই কটা দিন না ইন্টেলিজেন্সের উপরেই প্রশ্ন হবে, ঠিক আছে? এবার ইন্টেলিজেন্স একদিনে নিলে যে হয়ে যাবে তা কিন্তু নয়। ইন্টেলিজেন্সের উপরে এই ধরো আজকে যা পড়ালাম, মানে এবারে হুম, বলো সন্দীপা। বলছিলাম যে বলো বলো। স্যার বলছিলাম যে ওই যে ওই যে ইয়ে বইগুলো আছে না, মানে